মাথায় ঢলে পড়ার স্বভাব এখনো যায়নি দেখছি। তা আজ পর্যন্ত অনেক ছেলের সাথে রাত কাটিয়েছিস নিশ্চয়ই। অবশ্য তোর মতো সস্তা রাস্তার মেয়েরা এভাবেই নিজের পেট চালায়। তে বিধ্বস্ত রূপে রাস্তা দিয়ে হাঁটছে আর নিজের স্বামীর মুখে বলা কথাগুলোই ভাবছে। তে বিয়ে হয়েছে 2 বছর আগে নিজের চাচাতো ভাইয়ের সাথে। 15 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা গেলে তার চাচা চাচি সম্পত্তির লোভে তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দেয়। কিন্তু তার চাচাতো ভাই থেকে দু চোখে সহ্য করতে পারতো না। তাই সে বিয়ের দিনই পাড়ি জমায় বিদেশে। এই 2 বছর তের একটি খোঁজ খবর নেয়নি পর্যন্ত। খরচাপাতি দেওয়া তো দূরের কথা, তে দাসীর মতো খেটেছে তার চাচা চাচির সংসারে। সংসারের সমস্ত কাজকর্ম করে দুবেলা ঠিকমতো খাবারও পেত না। তারপরও সমস্ত কষ্ট সহ্য করে তে এই সংসারে আঁকড়ে ধরেছিল তার স্বামীর জন্য। হয়তোবা ভেবেছিল স্বামী ফিরে আসলে তাকে অবশ্যই ভালোবাসবে, কিন্তু বিধির বিধান। আজকে ইয়োনো দেশে ফিরেছে, সেই জন্যই বাড়িতে একটি গেট টুগেদার করা হয়েছে। অনেক আত্মীয় স্বজন এসেছে। যেহেতু ইয়োনো তে চাচাতো ভাই, সেহেতু তে ইয়োনোদের আত্মীয় স্বজন সবাইকেই মোটামুটি চেনে। ইয়োনোর মামাতো ভাই জ্যাকসনও এসেছে এই অনুষ্ঠানে। জ্যাকসনের কুনজর ছিল তের উপরে অনেক আগে থেকে। তেও এটা ভালোভাবে বুঝতে পারলে সে নিজেকে সংযত করে চলে সবসময়। কিন্তু অনুষ্ঠানে বিভিন্ন কিছু চাওয়ার বাহানায় জ্যাকসন তের কাছে ঘেঁষে ঘেঁষে কথা বলছিল। আর এটাই ইয়োনো দেখে তেকে উক্ত কথাগুলো বলে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু তেকে ডিভোর্স দেবে না কখনোই, কারণ তেকে ডিভোর্স দিলে তার সম্পত্তি ইয়োনোরা কখনোই পাবে না। তে রাস্তায় রাস্তায় ঘুরছে, অন্ধকার নেমে এসেছে। এখন কোথায় যাবে সে কিছুই জানে না। এতদিন তবু দুবেলা দুমুঠো খেয়েছে আর মাথা গোজার ঠাঁই পেয়েছে, কিন্তু আজকে এই রাস্তায় রাস্তায় সে কোথায় যাবে? রাস্তায় কত অজানা বিপদ ওৎ পেতে থাকে। তে কি পারবে তার সাথে সামলে উঠতে? কথাগুলো ভাবতে ভাবতে সামনের দিকে হাঁটছিল। হঠাৎই একটি মাইক্রোবাস এসে তের সামনে থামে। তে ভয় পেয়ে যায়। মাইক্রোবাস থেকে দুটি লোক বের করে তের মুখে রুমাল চেপে ধরে আর তে অজ্ঞান হয়ে যায়। অন্ধকার রুমের ঠিক মাঝে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে তেকে। এখনো জ্ঞান ফেরেনি। অনেকক্ষণ ধরে একজন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টি কি লালসার নাকি মোহিত হওয়ার চেষ্টা বোঝা দায়। হয়তো সে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তের শরীরকে উপলব্ধি করার চেষ্টা করছে, আবার হয়তো তের উপর নিজের প্রতিশোধ মেটানোর পরিকল্পনা করছে। কালো হুডি পরা লোকটা তার কাছে দাঁড়িয়ে থাকা বডিগার্ডকে রুষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করলো, আর ইউ শিওর এই মেয়েটাই ইয়োনোর স্ত্রী? ইয়েস স্যার, আমাদের সোর্স কখনো ভুল খবর দেয় না। এই মেয়েটাই কিম তেইয়ং তে, ইয়োনো খানের স্ত্রী। 2 বছর আগে ওদের বিয়ে হয়েছে। মেয়েটি তার স্ত্রী হওয়ার পাশাপাশি ছোট চাচার মেয়ে। বলতে হবে ইয়োনোর পছন্দ আছে। বিদেশে এত সাদা চামড়ার মেয়ে থাকতেও একটি বাঙালি মেয়েকে বিয়ে করেছে। সুন্দরী দেখেই বিয়ে করেছে। যাই হোক, এই মেয়েই এখন আমার ত্রুপের তাস। ওকে দিয়েই আমি ইয়োনোকে ধ্বংস করে দেব। আর তা না হলে ইয়োনোর বউকে বেঁচে দেব কোনো পতিতালয়। যে যেটার যোগ। জাঙ্কুক একদিনে তাকিয়ে আছে অচেতন তের দিকে। তখনও সে চেহারে বাঁধা অবস্থায় পড়ে আছে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু এসব কিছুকে ছাপিয়ে তার সৌন্দর্যে বারবার আকৃষ্ট হচ্ছে জাঙ্কুক। তাই এক বিবাহিত নারীর দিকে অমন বেহায়ার মতো তাকিয়ে আছে সে। জাঙ্কুক বড়ই নির্দয়। তা না হলে দয়ার বশে মেয়েটাকে সে চেহারে বেঁধে না রেখে বিছানায় শুইয়ে দিত। কিন্তু আজ তার মনে দয়ার আগমনের সময় নেই। মেয়েটাকে এখানে আনার পর থেকে জাঙ্কুক কি যেন খুঁজে চলেছে মেয়েটার চেহারায়। তার পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডরা একে অন্যের মুখ চাওয়াচাই করে। তারা ভীষণ অবাক, কিন্তু মুখে কিছুই বলে না তারা। সময় গড়িয়ে যাচ্ছে। এক সময় তের জ্ঞান ফিরতে শুরু করে, কিন্তু জাঙ্কুকে তাকে দেখার স্বাদ যেন শেষই হতে চাচ্ছে না। চোখ খুলে এতগুলো বিশাল আকারের সুঠামদেহী পুরুষ দেখে তে রীতিমতো ভয়ে চমকে ওঠে। এতজন পুরুষের মধ্যে আবার একজন কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। তে একটু
একটু নড়ার চেষ্টা করে কিন্তু লাভ হয় না। তার হাত পা দড়ি দিয়ে চেয়ারের সাথে খুব শক্ত করে বাঁধা, মুখেও টেপ লাগানো। তাই হাজার চিৎকার করার চেষ্টা করার পরও কোনো শব্দ বের হচ্ছে না তার মুখ থেকে। তেকে নড়তে চড়তে দেখে জাঙ্কুক তার দিকে কয়েকদম এগিয়ে এলো। তার চোখে মুখে কেমন এক মাতাল ভাব। লোকটা যে স্বাভাবিক অবস্থায় নেই তে ভালোই বুঝতে পারছে। এবার ভয়ে সে কাঁপতে শুরু করে। জাঙ্কুক তার হাতে থাকা রিভলভারের ডগা দিয়ে তের মুখ চেপে ধরে। তারপর তার চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করে, আর ইউ মিসেস ইউনো? তুমি কি ইউনোর স্ত্রী? কথাটা সে এতটাই ধীর ও গম্ভীর কণ্ঠে বলে যে তের গায়ে এক শিহরণ বয়ে যায়। তের চোখে ভীতি বেড়ে যায়। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, আর বের হবেই বা কি করে? তার মুখ তো বাঁধা। তের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জাঙ্কুকের মনে রাগগুলো জমাট বাঁধতে থাকে। মেয়েটার এত দিমাগ যে জাঙ্কুকের কথার জবাব দেয় না, সাথে সাথে সজোরে এক চর বসিয়ে দেয় তের গালে। জাঙ্কুক পরক্ষণেই খেয়াল করে তের মুখে টেপ লাগানো। কথাই বা বলবে কি করে সে? নিজের বোকামো ঢাকতে জাঙ্কুক এক টানে তের মুখ থেকে টেপটি সরিয়ে বলে, টেপ লাগানো তো কি হয়েছে? মাথা নাড়িয়ে তো উত্তর দেওয়া যায়। সব সময় মুখেই কথা বলতে হবে এমন তো নয়। এদিকে পুরুষালী শক্তি একটুখানি ছোঁয়া পেয়ে তের চোখে সর্ষে ফুল দেখছে। কানটাও ভো ভো শুরু করেছে, কিন্তু তাও সে মুখ বুজে আছে। জাঙ্কুকের দিকে তাকানোরও সাহস পাচ্ছে না। এখন বলো মেয়ে, ইউনো কি তোমার সো কল্ড হাজবেন্ড? তে কিছু না ভেবেই জি বলে দেয়। তের উত্তর শুনে জাঙ্কুকের মুখে বাঁকা হাসি দেখা গেল। মনের মাঝে এক অশান্তি কাজ করছে, যার আগাগোড়া সে বুঝতে পারছে না। মেয়েটার উপর ভীষণ রাগ হচ্ছে। এত কম বয়সে কেউ বিয়ে করে, আর একটু পরে বিয়ে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? জাঙ্কুক উঠে দাঁড়ায়, পকেটে হাত গুজে ভাবলেশ ভঙ্গিতে বলে, ওকে খাইয়ে আমার রুমে পাঠাও। এর থেকে কথা বের করতে হবে, আর না বললে 424 ভোল্টের ইলেকট্রিক শক দেব আমি। ইয়ে মানে স্যার, বাসায় কোনো খাবার নেই। কি বলতে চাও তুমি জেহব? আমি কি এতটাই ফকির হয়ে গেছি যে আমার বাসায় খাবার থাকবে না? না মানে স্যার, আজকে কুক আসেনি, ওর শরীর খারাপ, তাই সকাল থেকে রান্নাও হয়নি। আপনি বললে হোটেল থেকে। হোয়াট ননসেন্স! তুমি জানো না যে আমি বাইরের খাবার খাই না? যত সব পোড়া তেল ভাজা। আমি কিছু শুনতে চাই না, পারলে তুমি রান্না করো। কিন্তু স্যার, আমি তো রান্না পারি না। জাঙ্কুক জেহব নামের লোকটাকে ধমকিয়ে চলেছে। তে এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার সে বলে ওঠে, আমি রান্না করতে পারি, আপনি অনুমতি দিলে রান্না করব। জাঙ্কুক তের দিকে তাকিয়ে অবাক হয়। বিষ মিশিয়ে মারার প্ল্যান করছো নাকি আমায় মেয়ে? তে হালকা হাসি, এতটা দুঃসাহস বোধহয় আমার হবে না। তবে এর প্রমাণ পেলে না হয় সেই বিষ আমাকেই বিষাক্ত করবেন। যা মন চায় করো, আমার খাবার পেলেই হলো। এই বলে জাঙ্কুক চলে যায়। ইউনো ঘরময় হেঁটে বেড়াচ্ছে। তের কোনো খোঁজ পাচ্ছে না সে। এই অস্থিরতা কাটাতে সে বারান্দায় যায় একটুখানি খোলা হওয়ার জন্য। মনটা ভীষণ খারাপ তার। যে স্ত্রীকে সে 2 বছর আগে ফেলে যেতে দ্বিধা করেনি, আজ তাকে নিয়ে এত চিন্তার কারণ তো অবশ্যই আছে। কারণ সম্পত্তি। রাগের বশে যা সে করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে। রেলিং এ মাথা থেকে দাঁড়িয়ে থাকার সময় কারো হাতের স্পর্শে ইউনো চমকে ওঠে। পিছন ঘুরে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এখনো ঘুমাওনি? তুই কেন ঘুমাসনি? ওই অলক্ষীর জন্য এত চিন্তা করছিস? মরুক ও, পচে গলে মরুক, নর্দমার কীট একটা। দেখ গিয়ে এতক্ষণে কয়েকটা নাগরও জুটিয়ে ফেলেছে। কি দেমাগ দেখেছিস? নাগর না থাকলে বাড়ি থেকে এভাবে বেরিয়ে যায়। তুই ওর জন্য এত চিন্তা করিস না বাবা, ঘুমিয়ে পড়, রাত হয়েছে। ইউনো আর কিছু বলল না, চুপ করে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ছোট থেকে যতবার সে তের সাথে মিশতে গিয়েছে, তের খেলার সাথে হতে চেয়েছে, ততবার তার মা তার মন বিষিয়ে দিয়েছে। তের প্রতি তার বিরূপ মনোভাবের প্রধান কারণই তার মা। ইউনো চোখ বুজে থাকলেও তের কথা তার মন থেকে বের হয় না। জাঙ্কুক খাবার টেবিলে বসে আছে। তার চারপাশে কালো পোশাকের গার্ডরা দাঁড়ানো।
তে কাপা হাতে তার রান্না করা খাবারের ডিশগুলো রেখেছে টেবিলে। সব শেষে জাঙ্কুকের সামনে এক প্লেট সাজানো গোছানো খাবার রাখে সে। জাঙ্কুক ভরাট চোখে প্লেটের দিকে তাকায়। ক্ষুধায় তার চুল ছেঁড়ার অবস্থা, কিন্তু তাও মুখে ঠাট বজায় রেখেছে যেন কিছুই হয়নি। চোখের সামনে এক প্লেট কাচ্চি আর রোস্ট দেখে তার তো ঝাঁপিয়ে পড়ে খেতে ইচ্ছে করছে, কিন্তু তাও ইংরেজদের মতো এক চামচ বিরিয়ানি মুখে তুলে দেয় সে। এদিকে তে তো আল্লাহর নাম জপছে। সে বুঝতে পেরেছে জাঙ্কুকের খাবার পছন্দ হলেই কেবল তার জীবনটি কয়েকদিনের জন্য বাঁচতে পারে। তে রান্না ভালো, জাঙ্কুকের পছন্দ হয়। এক গাল খাবার চিবোতে চিবোতে সে বলে, খাওয়ার যোগ্য। এখন থেকে তুমিই রান্না করবে। দেহ মেয়েদের বাদ দিয়ে দাও। এখন থেকে এই মেয়েটাই আমাদের শেফ। এখানে থাকা খাওয়ার বিনিময়ে ঘরের সব কাজ একাই মেয়েকেই করতে হবে। তে একবার চোখের মনি ঘুরিয়ে পুরো রুমটার দিকে তাকায়। এর চেয়েও বড় রুম আছেই বাড়িতে। এই সব পরিষ্কার করতে যে সারাটা দিন সময় লাগবে সেটা তার ভালোই আন্দাজ হয়। তবুও তের মনে দুঃখ নেই। সে এমন কাজ আগেও করেছে, তবে এই বাড়িতে কাজের সাথে সে অপমান ফিরে পাবে না। ওকে স্যার। তে হাসি মুখে মাথা ঝুঁকিয়ে জাঙ্কুকের কথায় সায় দেয়। জাঙ্কুক তখন এক দৃষ্টিতে কাচের গ্লাসের দিকে চেয়েছিল। গ্লাসে তের প্রতিচ্ছবি পড়ছিল। সবার সামনে তের দিকে তাকিয়ে থাকলে শেষমেশ তার মান সম্মান যাবে, তাই এই অভিনব পদ্ধতি। তে আজ সারা বাড়ি পরিষ্কার করেছে। মেয়েগুলো যে কাজে ফাঁকি দিত তা আজ ভালোই হাড়ে হাড়ে টের পাচ্ছে তে। সারা শরীর যেন ব্যথায় কাবু হয়ে পড়েছে, জ্বর জ্বরও লাগছে। জাঙ্কুক এখনো বাড়ি ফেরেনি, তাই একটু বিশ্রাম নিলে ক্ষতি নেই। রান্না তো করাই আছে, শুধু একটু গরম করে নিলেই হবে। এসব ভাবতে ভাবতে তে বিছানায় গা এলিয়ে দেয়। তার জন্য যে রুম বরাদ্দ ছিল সেটা কোনো রাজকন্যার ঘরের চেয়ে কম নয়। সাফেদ রুম, বিছানা, বিশাল আকার বারান্দা, আধুনিক ছোঁয়া সবখানে। তেকে যখন প্রথম এ রুমে আনা হয়েছিল তখন সে কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়েছিল আশেপাশে। এই রুমটা তার, ভাবতেও গা শিউরে উঠছিল। তুলতুলে নরম বিছানায় ক্লান্তি ভরা চোখ দুটো ঘুমিয়ে ঝাঁপিয়ে পড়তে বেশি সময় লাগেনি। ঘুমটা এতটাই তীব্র যে জাঙ্কুক বাড়ি ফেরার পরও তার ঘুম ভাঙল না। জাঙ্কুক ড্রয়িং রুমে দাঁড়িয়ে কয়েকবার তেতে বলে ডেকেছে, কিন্তু সাড়া পায়নি। তারপর সে হন্তদন্ত হয়ে তেকে খুঁজতে থাকে। বাড়ির প্রতিটা রুম খোঁজার শেষে যখন সে তের রুমের সামনে দাঁড়ায় তখন যেন সে চিন্তামুক্ত হয়। তে পালিয়ে যেতে পারে এমন একটা ভয় বারবার তার মনে হানা দিচ্ছিল। তাই অফিসের কাজে মন না বসায় সোজা বাড়ি এসে পড়ে জাঙ্কুক। তে যেন পালানোর কথা ভাবতেও না পারে, তাই ঘরের সকল কাজ তার জন্য বরাদ্দ করেছে সে। শূন্য মস্তিষ্ক শয়তানের আকড়া, তাই হয়তো জাঙ্কুকের এমন ভাবনা। ঘুমন্ত তেকে জাঙ্কুকের চোখে ভীষণই নিষ্পাপ লাগে। ধীর পায়ে তের বিছানার দিকে এগিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে। তের মুখের উপরে কতগুলো চুল এলোমেলো হয়ে পড়ে আছে। জাঙ্কুক সেগুলো কানের পিছনে গুজে দেয়। এক বিবাহিত মেয়ের জন্য তার এই মায়া আকর্ষণ কিছুই বুঝতে পারছে না সে। তেকে তো সে এনেছিল তার চিরশত্রু ইয়োনোকে ঘায়েল করার জন্য, কিন্তু এখন সে নিজেই মেয়েটার প্রতি ঘায়েল হয়ে যাচ্ছে। তোমার রূপ বড়ই আশ্চর্য মেয়ে, যা জাঙ্কুকের মতো পাথর হৃদয়কেও গলিয়ে ফেলেছে। এই মায়া আমি কখনো ছাড়তে পারবো না, বরং ইয়োনোকেই এই মায়া ছাড়তে হবে। এই বলে জাঙ্কুক তের কপালে ছোট্ট একটি চুমু দিয়ে নিচে চলে যায়। জাঙ্কুক বেবি, ডিড ইউ মিস মি? লুক এট মি বেবি। স্টপ ননসেন্স জেনি। কাজ করছি দেখতে পাচ্ছ না? তোমায় না আমি এখানে আসতে নিষেধ করেছি। তোমাকে আর কতবার বলতে হবে? আই জাস্ট হেট ইউ। জেনি ঠোঁট উল্টিয়ে দু হাত দিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরছে। এমন করছো কেন আমার সাথে জাঙ্কুক? আমার মধ্যে কি নেই যেটা ওই খ্যাত মেয়েটার মধ্যে আছে? আমি কি দেখতে এতটাই খারাপ? জাঙ্কুক সজোরে ধাক্কা দিয়ে জেনিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। খ্যাত বলছো তুমি? নিজের চেহারাটা আয়নায় দেখেছো কখনো? 2 ইঞ্চি পুরো মেকআপ লাগিয়েও তো সুন্দরী সাজতে পারো না, এসেছো আমার কাছে ঘেঁষতে। হাজারো পুরুষের স্পর্শ তোমার গায়ে, ওই গা আমি ছুঁয়েও দেব না। জাস্ট গেট লস।
জেনি জাঙ্কুকের কথায় ভীষণ রেগে যায়। রেগে গজগজ করতে করতে বলে, আমি তো শুনেছি ওই মেয়েটা বিবাহিত, তাহলে ওর শরীরও তো অন্য পুরুষের ছোঁয়া আছে। তাও কেন ওই মেয়েটা জাঙ্কুককে পাগল করলো? আর একটা বিবাহিত মেয়েকে তুমি তার স্বামীর থেকে আলাদা করে রেখেছো কোন অধিকারে? নিজের হিতদাসী বানানোর জন্য নাকি রক্ষিতা? রাত তখন প্রায় 1:20। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ এতটাই তীব্র যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত কানে আসে না। সেই সাথে আছে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আর লোডশেডিং। একটা মোমবাতি জ্বালিয়ে অন্ধকার ড্রয়িং রুমে বসে আছে জাঙ্কুকের জন্য তে। জাঙ্কুক সেই দুপুরে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু এখনো বাড়ি আসার নাম নেই। তে রাত 10টার দিকে কল করেছিল জাঙ্কুককে, কিন্তু কল রিসিভ হয়নি। এদিকে ঘুমের ভারে নুয়ে যাচ্ছে তে চোখের 2 পাতা। তবুও গালে হাত দিয়ে পিঠ সোজা করে সে অপেক্ষা করতে থাকে তার মালিকের জন্য। তে এবার ঘুমে দুলতে শুরু করেছে। সারাদিন খাটাখাটির পর একটু বিশ্রামের অতি প্রয়োজন হয়ে পড়েছে তার জন্য। বিরক্তি নিয়ে দেয়াল ঘড়িতে তাকিয়ে সে বুঝতে পারে আর বোধহয় অপেক্ষা করাটা যুক্তিযুক্ত হবে না। উনি মনে হয় আজকে আর বাড়ি ফিরবেন না। তাহলে অপেক্ষা করে কি লাভ? যাই একটু জিরিয়ে নিই। যেই ভাবা সেই কাজ। তে মোমবাতি হাতে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। মোমবাতি না নিভিয়ে সে বিছানায় চড়ে বসে। নিরবিচ্ছিন্ন অন্ধকার তের অন্যতম ভয়। সবেমাত্র বিছানায় পিঠটা ঠেকিয়ে 2 চোখ বন্ধ করেছিল তে। এখনই তার ঘুমের দেশে পাড়ি দেওয়া বাকি। ঠিক তখনই চারপাশের নিরবিচ্ছিন্নতা ভেঙে দরজায় কারো করাঘাতের শব্দ ভেসে আসে। অতি প্রত্যাশিত শব্দ কানে আসায় তে থরফরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চটপট আলোটা হাতে নিয়ে তে দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে পরিচিত এক যুবকের ছবি। ভেজা শার্ট প্যান্ট পরা, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। চোখ মুখ কেমন অদ্ভুত নেশালো ভাব। স্যার কি মদ খেয়েছেন? অচেতন মনে প্রশ্নটা উদয় হলে তে সাথে সাথে নিজের বোকামির জন্য জিভে কামড় বসায়। মদ? সে তো বড়লোকই কারবার। বড়লোক মানেই মদ, টাকা পয়সা ভালো, অথচ মদ স্পর্শ করেনি এমন মানুষের সংখ্যা যে নিতান্তই কম, সেটাতে ভালো করেই জানে। জাঙ্কুক সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এটা দেখে তে তাকে ধরতে গেলে জাঙ্কুক তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। স্যার, আপনি হাঁটতে পারছেন না, আসুন আমি আপনাকে রুমে পৌঁছে দেই। আমাকে ছোট চেষ্টা করবি না নোংরা মেয়ে। তোর সাহস কি করে হয় আমাকে ছুতে আসিস? তোর গায়ে অন্য পুরুষের স্পর্শ লাগানো। নিজে অপবিত্র, এখন আমাকে অপবিত্র করতে চাইছিস? তে জাঙ্কুকের কথা কোনো মানেই খুঁজে পায় না। তবুও সে জোর করে জাঙ্কুকে তার ঘরে পৌঁছে দেয়। তারপর তাড়াতাড়ি করে জাঙ্কুকে রুমের দরজা ভিড়িয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায় সে। সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই রাতের খাবার হিসেবে খিচুড়ি আর ইলিশ ভাজা করেছিল সে। সেগুলো চুলার আগুনে বসিয়ে গরম করে নেয় সে। খাবার প্লেট সাজিয়ে তে ভয়ে ভয়ে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ায়। জাঙ্কুক হয়তো এতক্ষণে কাপড় বদলে ফেলেছে, কিন্তু রুমে ঢুকে তে অবাক। জাঙ্কুক সেই ভিজা কাপড় পরে বিছানায় উবুর হয়ে শুয়ে আছে। তে কি করবে ভেবে পাচ্ছে না। লোকটাকে এভাবে ফেলেও তো দেওয়া যায় না। ভয়াবহ ঠান্ডা জ্বর বাঁধাবে নির্ঘাত। প্লেটে খাবারটা ড্রেসিং টেবিলের উপর রেখে তে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুকের পিঠে হাত রাখতেই সে শিউরে ওঠে। শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তাও হাত না সরিয়ে সে ডাকতে থাকে, স্যার, স্যার, উঠুন, ভিজে জামা কাপড় বদলে নিন, নয়তো শরীর খারাপ করবে। জাঙ্কুক শুনলো নাকি শুনলো না বোঝা যায় না। তবুও সে একটু উঠে মায়াভরা দৃষ্টিতে তের দিকে তাকায়। আহামরি আবেদনময়ী নাই তে, তবে তার চেয়েও হাজার গুণে সুন্দর, পরিপাটি, সহজ সরল মেয়ে সে। যে দেখবে সে মায়ায় পড়ে যাবে গভীরভাবে। জাঙ্কুকও তার ব্যতিক্রম নয়। তে কোনো উপায় না পেয়ে নিজেই জাঙ্কুকের শার্টের বোতামগুলো খুলে দেয়। তারপর ভিজে শার্টটা তার শরীর থেকে আলগা করে একটি তাওয়াল এনে জাঙ্কুকের হাতে দেয়। না চাইতেও জাঙ্কুকের প্রশস্ত লোমশ বুকের দিকে নজর পড়লে লজ্জায় তের মুখ লাল হয়ে ওঠে। সে এখন বিবাহিত হলেও অবিবাহিতর মতোই। পরপুরুষের এমন অর্ধনগ্ন অবস্থা তার অস্বস্তির কারণ হবে, এটাই স্বাভাবিক। আলমারি থেকে একটি শুকনো ট্রাউজার জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে তে বলে, এটা পরে নিন, আমি বাহিরে আছি। এরপর তে
চলে যায়। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিতরে গেলে দেখতে পায় জাঙ্কুক ট্রাউজার পরে আবার বিছানায় শুয়ে পড়েছে। কিন্তু তে ডাকে তার ঘুমে তলিয়ে যাওয়া হয় না। স্যার, একটু খেয়ে নিন, ভালো লাগবে। জাঙ্কুক উঠে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তের দিকে। ভয়াবহ দৃষ্টিতে কিছুটা চাহিদার ছাপ। তের চোখ এড়ায় না সেটা। তাড়াতাড়ি কাজ শেষ করে রুম থেকে বাইরে আসতে চাইলে জাঙ্কুক তাকে ডেকে বলে, খেয়েছো রাতে? না। এদিকে এসো, নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। আমি আপনাকে খাইয়ে দেব? আমি একটা কথা বারবার বলতে পছন্দ করি না। তে মাথা নিচু করে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুকের নির্লজ্জ দৃষ্টি তাকে চঞ্চল করে তুলছে। মনে মনে নিজেকে স্থির করে সে খাইয়ে দিতে থাকে জাঙ্কুককে। এক সময় দুজনের খাওয়ার পালা মিটে গেলে তে জাঙ্কুকের মুখ পুছিয়ে দেয়। কিন্তু চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই সে জাঙ্কুকের উদম বুকে পতিত হয়। মুখ তুলে চাইতেই জাঙ্কুকের সেই দৃষ্টির সাথে তার চোখাচোখি হয় গভীরভাবে। তে চোখেও একটা ভাব চলে আসে। তাকেও এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা একটু একটু করে গ্রাস করতে থাকে। বৃষ্টি থেমেনি, বরং বেড়েই চলেছে। ঠান্ডা আবহাওয়া নিঃসন্দেহে বিবাহিত দম্পতির জন্য একটি রোমান্টিক সময়। এই সময় তারা নিজেদের মধ্যকার সকল রাগ অভিমান ভুলে মিলেমিশে একাকার হয়ে যায়। নিজেদের ঠাঁই দেয় একে অপরের আশ্রয়স্থলে। জাঙ্কুকতে দুজনের মধ্যেও হয়তো এই বিষয়টা কাজ করছে। তের ইচ্ছে করছে জাঙ্কুকের অন্যায় দাবিগুলো মেনে নিজেকে তার কাছে বিলিয়ে দিতে। এতে তার মস্তিষ্ক চিন্তাশূন্য হয়ে যাওয়ায় নিজের থেকে ঠোঁট বাড়িয়ে দেয় জাঙ্কুকের দিকে। কিন্তু জাঙ্কুকের ঠোঁট তাকে স্পর্শ করতেই তের মনে পড়ে যায় সে বিবাহিত। পরপুরুষের স্পর্শ তার জন্য হারাম। একটু শক্তি প্রয়োগ করে নিজেকে জাঙ্কুকের থেকে ছাড়িয়ে নিয়ে তে উঠে দাঁড়ায়। কিন্তু জাঙ্কুক কি ছাড়তে চায়? আবারও শক্ত করে তাকে জড়িয়ে ধরে তের গলায় একটি শক্তপোক্ত চুমু বসিয়ে দেয়। স্যার, ছাড়ুন, আমি বিবাহিত। আপনি আমায় এভাবে স্পর্শ করতে পারেন না, সেই অধিকার আপনার নেই। কথাটি শুনতেই জাঙ্কুকের রাগ মাথাচাড়া দিয়ে ওঠে। চোখ দুটো ছেয়ে যায় অন্ধকারে, কানের রগগুলো ফুলে যায়। বিয়ে করার ভূত ঢুকেছিল মাথায়, তাই না? তা না হলে ওই ইয়োনোকে কেন বিয়ে করেছিলি তুই? আমার জন্য কি একটু অপেক্ষা করা গেল না? নাকি চাহিদা বেড়ে গিয়েছিল তোর শরীরে? আজকে তোর সব চাহিদা আমি মেটাবো। আমাকে ইগনোর করা, আমি এর শোধ তুলবো। তে উঠতে নিলে জাঙ্কুক তাকে বিছানার সাথে চেপে ধরে। রুমের জানালা দিয়ে অনর্গল ঠান্ডা বাতাস প্রবেশ করছে, যেন তা তাদের দুজনকার অনুভূতিগুলোকে আরো বাড়িয়ে তুলছে। এই অনুভূতিগুলোকে প্রাধান্য দিলে যে কোনো অঘটন ঘটা সম্ভব। তে ভয়ে ভয়ে চেয়ে আছে জাঙ্কুকের পানে। মাত্র 1 ইঞ্চি পার্থক্য, সেটাও হারিয়ে গেলে বড় ধরনের পাপ ঘটবে। জাঙ্কুক নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আবেগ তাকে জেঁকে ধরেছে। তে হঠাৎ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে এক ধাক্কায় জাঙ্কুককে নিজের উপর থেকে খানিকটা সরিয়ে ফেলে। এই সুযোগটা কাজে লাগিয়ে সে জাঙ্কুকের গণ্ডি পেরোতে সক্ষম হয়। তারপর এক দৌড়ে বের হয়ে যায় সেই রুম থেকে। এদিকে জাঙ্কুক তের যাওয়ার পানে স্থির চোখে তাকিয়ে থাকে। অনুশোচনা উপলব্ধি তাকে গ্রাস করেছে কিনা সেটা বলা দায়। একটু পর সে নিজের থেকে একটি বালিশ টেনে শুয়ে পড়ে। তে দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর মেঝেতে বসে ভাবতে থাকে কিছুক্ষণ আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। সেগুলো দুঃস্বপ্নের মতো তার জীবনে হানা দিয়েছে। তের মধ্যে ভালো খারাপ উভয় অনুভূতি কাজ করছে। জীবনে প্রথম কারো ভালোবাসার ডাক সে পেয়েছে। এটা প্রতিটি মেয়ের জন্য স্পেশাল। কিন্তু আজ যদি সে ইয়োনোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না থাকতো, তবে কি জাঙ্কুককে এই অন্যায় ডাকে সাড়া দিত? নিজেকে বারবার প্রশ্ন করেও উত্তর পায় না সে। হাঁটু জড়িয়ে ধরে এসব ভাবতে ভাবতে তের চোখে এক সময় আক্রমণ করে একরাশ ঘুম। এভাবেই তের জীবনে এক অনিশ্চয়তা ভরা রাতের সমাপ্তি ঘটে। পরের দিন সকালবেলা আজকে তের ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। ঘুম ভাঙার পর নিজেকে মেঝেতে আবিষ্কার করলে গতকাল রাতের স্মৃতিগুলো এক এক করে মনে পড়তে থাকে তার। এতে তের গাল লজ্জায় লাল হয়ে ওঠে। ফ্রেশ হওয়ার সময় আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে কিছু সময় তাকিয়ে থাকে। আজ নিজের চেহারায় অন্যরকম এক লাবণ্যতা লক্ষ্য করে সে। এসব কি জাঙ্কুকের স্পর্শের ফল? হঠাৎ তের
নজর পড়ে তার ঘাড়ে কিছুটা জায়গা চামড়া লাল হয়ে আছে। কারণ খুঁজতে গিয়ে তার মনে পড়ে কাল রাতে জাঙ্কুক জোরালো এক চুম্বনের কথা। পরপুরুষের ভালোবাসার ডাকে যখন সাড়া দিয়েছে, তবে তার চিহ্ন বহন করতে দোষের কি আছে? কিছু চিহ্ন থেকে যাওয়াই উচিত। সেটা এক বিশেষ মুহূর্তের সাক্ষ্য বহন করে। যাবতীয় কাজ শেষে তে ভয়ে ভয়ে নিচে নেমে আসে। এই মুহূর্তে জাঙ্কুকের সাথে মুখোমুখি হওয়াটা ভীষণ অস্বস্তিকর। ডাইনিং এ এসে জেহবকে দেখতে পায়। তে জিজ্ঞাসা করে, শুভ সকাল জেহব ভাই। কোথায় স্যার? দেখতে পাচ্ছি না যে। উনি কি খাবেন না? স্যার একটু আগে বাড়ি থেকে বের হয়ে গেছে, কি যেন জরুরি কাজ আছে, আমাকেও সাথে নিল না। ও আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি আপনার ব্রেকফাস্ট বানিয়ে আনছি। এই বলে তে রান্নাঘরে চলে যায় ব্রেকফাস্ট বানানোর জন্য। মাথায় একটি প্রশ্ন আসে, লোকটা এত সকালে গেল কোথায়? কোনোদিন তো এত সকালে উঠতে দেখিনি। কালো গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাতে সিগারেটটা শেষ টান দিল জাঙ্কুক। বর্তমানে সে খান মেনশনের সামনে দাঁড়িয়ে আছে। সিগারেটটা পা দিয়ে পিষে পাশের গার্ডদের উদ্দেশ্য করে বলে, কাগজপত্র সব রেডি? জি স্যার, কালকেই সব আনিয়ে রেখেছি। গুড, দাও। গার্ড জাঙ্কুকের হাতে সবকিছু কাগজ তুলে দেয়। ভালো করে কাগজগুলো পর্যবেক্ষণ করে সে হাঁটা দেয় খান মেনশনের উদ্দেশ্যে। জাঙ্কুক বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। এখনো কেউ ড্রয়িং রুমে না আসায় তাকে দেখতে পায়নি। এবার সে উঁচু গলায় ইয়োনোকে ডাকতে থাকে, ইয়োনো নিচে আয়, তোর সাথে কিছু হিসেব পূরণের জন্য এসেছি। ইয়োনো তখন নিজের বিছানায় শুয়েছিল। হঠাৎ কানে এক পরিচিত কণ্ঠ এলে সে ধরপড়িয়ে উঠে বসে। তারপর আপন মনে বলতে থাকে, এটা জাঙ্কুকের গলা না? মনে উদয় হওয়া কথাটা সত্যতা যাচাই করতে ইউনো নিচে নেমে আসে। সেই সাথে নামে বাড়ির বাকি লোকগুলো। ইউনোকে নিচে নামতে দেখে জাঙ্কুকের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। কি রে ইউনো, দেশে এসে তো বন্ধুকে ভুলেই গেলি। কি খবর? কি কি কারণে এখানে এসেছিস তুই? সো রুড, প্রথমবার তোর বাড়িতে এলাম, ঠান্ডা গরম কিছু অফার করলি না। কি জন্য এসেছিস সোজাসুজি বল। জাঙ্কুক, খেয়ালি আমার মোটেও পছন্দ না। এই কাগজগুলোতে সাইন করে দে। কিসের কাগজ এগুলো? তোর আর তে ডিভোর্স পেপার। তুই তেকে চিনিস কি করে? তার মানে তে তোর কাছে আছে? জাঙ্কুক, সত্যি করে বল তে কোথায়, আর কি উদ্দেশ্যে তুই ওকে বন্দি করে রেখেছিস? জাঙ্কুক প্রত্যুত্তরে কেবল একটি বাঁকা হাসি দেয়, কিছু বলার প্রয়োজন বোধ করে না। ডিভোর্স পেপারটা ইয়োনোর দিকে ঠেলে দিয়ে আইসি ভঙ্গিমায় সোফায় বসে পড়ে। দেখেছিস বাবা, আমি বলেছিলাম না ওই দুশ্চরিতা মেয়ে ঠিকই একটি নাগর জুটিয়ে ফেলেছে। আর এদিকে তুই ওর জন্য চিন্তায় নাওয়া খাওয়া ভুলে গিয়েছিস। এত বড় সুযোগ আর কখনো আসবে না। জাঙ্কুককে এই কাগজে সাইন করে দে, তারপর আমি তোর জন্য পরীর মতো মেয়ে নিয়ে আসবো। মা, তুমি চুপ করবে? জীবন তো একটাই, তাই বিয়েও একটা। তের প্রতি আমি অন্যায় করেছি, সেটা অন্তত শুধরাতে দাও। বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে আমি বিদেশ চলে গিয়েছিলাম। এই 2 বছরে একটাবারের জন্য আমি তার খোঁজ খবর নিইনি। বেঁচে আছে নাকি মরে গেছে সে নিয়েও আমার কোনো চিন্তা ছিল না। আর তুমিই বা কেমন মা যে ছেলের খারাপ কাজে উৎসাহ দিচ্ছ? ছি, মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি এই অবিচার করতে বাধলো না তোমার? ছেলের কথায় রোজ চুপ হয়ে যায়, যদিও রাগে তার শরীর জ্বলছে, তবুও মুখ টিপে দাঁড়িয়ে থাকে। অন্যায় করেছিস, বুঝতে পেরেছিস, এখন সেটা প্রায়শ্চিত্ত কর। তেকে মুক্তি কর ডিভোর্স দিয়ে। কখনো না, আমি তেকে কখনোই ডিভোর্স দেব না। আর তুই একটা আউটসাইডার হয়ে আমার ফ্যামিলির ব্যাপারে নাক গলাচ্ছিস কেন জাঙ্কুক? কি উদ্দেশ্য তোর? তের সাথে তোর কি কোনো সম্পর্ক আছে? আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমাদের মিলনের পথে তুই কাটা হয়ে দাঁড়িয়ে আছিস, তাই এবার তোকে সমূলে উপড়ে ফেলতে হবে। তে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না, ও শুধু আমাকে ভালোবাসে। তুই মিথ্যে বলছিস। হয়তো এক সময় বাসতো, এখন সেটা এই জাঙ্কুকের অধিকারে চলে এসেছে। কি জানিস তুই ইউনো, ভালোবাসা তেজস্ক্রিয়তার মতো, কখনো নিঃশেষ হয় না, কিন্তু যত্নের অভাবে সময়ের সাথে সাথে ক্ষয় হয়, মরীচিকা পড়ে যায়। তোর প্রতি তের ভালোবাসার পরিণতি ঠিক একই। তোকে হয়তো এখনো
ভালোবাসে, কিন্তু ওর মনে তার চেয়ে তোর প্রতি ঘৃণার পরিমাণ অনেক বেশি। আর নিজেকে নিষ্ঠুর বানাস না, মেয়েটাকে মুক্তি দে এই দেখানো বিয়ের বন্ধন থেকে। জাঙ্কুকের কথায় ইউনোর চোখ মুখ জ্বলে ওঠে। টিপিক্যাল বাঙালি স্বামীদের মতো বলে ওঠে, মরে গেলেও আমি এই ডিভোর্স পেপারে সাইন করব না। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর কাছ থেকে দেখে নিয়ে আসবো। মনে রাখি সেটা জাঙ্কুক, ইটস মাই চ্যালেঞ্জ। এই বলেই ইউনো গট গট করে উপরে উঠে যায়। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলে, জাঙ্কুকের সাথে আজ পর্যন্ত যারা বাজি ধরে এসেছে সব কয়টাই গোহারান হয়েছে, আর তুই তো একটা চুনোপুটি। জাঙ্কুক কাগজগুলো নিয়ে চলে যেতে নিলেই রোজ তাকে ডাক দেয়, বাবা এই কাগজগুলো আমাকে দাও, আমি ইউনোকে সাইন করিয়ে দেব এই কাগজে, তুমি চিন্তা করো না, কালকের মধ্যে সব হয়ে যাবে। জাঙ্কুক চোখে সানগ্লাস নামিয়ে আপদমস্তক রোজকে পর্যবেক্ষণ করে। আপনি যদি দায়িত্ব নেন তবে তো আমার কোনো আপত্তি নেই, আপনি কাজটা করতে পারবেন তো? পারবো না মানে? খুব পারবো। ওই মেয়েকে আমার ছেলের জীবন থেকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়, কিন্তু তবুও সে কিছু বলে না, কারণ এখন তার সেই মহিলার সাহায্য দরকার। হাসি মুখে পেপারগুলো রোজের হাতে দিয়ে জাঙ্কুক সেখান থেকে চলে আসে। বাড়ির সব কাজ সেরে তে সবেমাত্র গোসলের জন্য বাথরুমে ঢুকেছে, ঠিক তখনই বাড়িতে কেউ আসে। দরজা ধাক্কা দেওয়া বন্ধই হচ্ছে না। এদিকে তে পড়েছে মহা বিপদে। ইতিমধ্যে জামা কাপড় খোলা শেষ, এমনকি সেগুলো ভিজেও ফেলেছে, আর নতুনগুলো বিছানার উপরে রাখা। বাথরুম থেকে বের হয়ে সেগুলো পরে নিতে অনেকটা সময় লাগবে। কি করবে কিছু বুঝতে না পেরে তে গায়ে একটা তোয়ালে পেঁচিয়ে তার উপরে একটি ওড়না দিয়ে নিচে নেমে যায়। বাড়িতে কেউ নেই, তার কোনো সমস্যা হয় না। দরজা খুলতে দেরি হয়, জাঙ্কুকের মাথায় আগুন জ্বলছে। প্রায় 20 মিনিট ধরে সে দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল তে দরজা খুললে তাকে কয়েকটা কঠিন কথা শোনাবে, কিন্তু তার হলো কই। দরজা খুলতেই তার চোখের সামনে ভেসে উঠল এক অপরূপার ছবি। গায়ে সাদা তোয়ালে, চুলগুলো থেকে টপ টপ পানি ঝরছে। গায়ের যে অংশগুলো দৃশ্যমান সব জায়গায় ফোঁটা ফোঁটা পানির বিন্দু জমা। এই অবস্থায় কোনো নারীকে দেখলে এক পুরুষের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা আসলেই কঠিন হয়ে পড়ে। জাঙ্কুক তেকে নিয়ে ভিতরে ঢুকে দরজা আটকে দেয়। তে চলে যেতে নিলে জাঙ্কুক তার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিয়ে আসে। কাল রাতে আমার থেকে বাঁচতে পারলেও আজ বাঁচতে পারবে ভেবেছো? জোরালো শাস্তির মুখোমুখি হতে হবে তোমায়। আজ আমি ছাড়া অন্য কোনো পুরুষ আসলে তার সামনে কি এমন আবেদনময়ী হয়ে যেতে? আমার জিনিস অন্য কেউ দেখুক সেটা আমি হতে দিতে পারি না। বি রেডি ফর মাই পানিশমেন্ট বেবি গার্ল। গত 1 ঘন্টা যাবত কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছে তে। চোখ দুটো এবার যেন আর মেলে রাখতে পারছে না, বারবার চোখ নামিয়ে ফেলছে। আর যতবার চোখ নামাচ্ছে ততবারই জাঙ্কুকের কঠোর গলার আওয়াজ সে শুনতে পাচ্ছে। যতবার চোখ বুঝবে ততবার প্রথম থেকে টাইম কাউন্ট হবে। সো এখন ভেবে দেখো, একবারে টাস্ক পূরণ করবে নাকি 5 মিনিটের কাজ 2 ঘন্টা সময় লাগাবে? আমার তাড়া নেই। চোখ জ্বলে পড়ে যাচ্ছে তে। সেই কখন থেকে নিষ্ঠুর লোকটা তাকে রোদের মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে, অথচ নিজে বসে আছে ছায়ায়। এ বড়ই অন্যায়। তের শ্বাস ভারী হয়ে ওঠে। কান্নারত কণ্ঠে একবার গলা ছেড়ে বল, স্যার, স্যার গো, আর পারছি না, মাফ করে দেন। আমি কখনো টাওয়াল পরে আপনার সামনে যাব না, সত্যি বলছি। জাঙ্কুক রেগে বসা থেকে উঠে তের কাছে যায়। তে তখনও ফুপিয়ে চলেছে। এই মেয়ে, কি বললে? জোরালো ধমকে তে কেঁপে ওঠে। তাও মুহূর্তের মাঝে নিজেকে সংযত করে বলে, আর কখনো আপনার সামনে টাওয়াল পরে যাব না, ভুল হয়েছে আমার, আর কখনো হবে না। চুপ মেয়ে, তোমাকে কি জন্য শাস্তি দিচ্ছি সেটাও কি মোটা মাথায় ঢোকেনি? জাঙ্কুক আস্তে করে মুখ নামিয়ে তের কানের কাছে যায়। ঠোঁট দিয়ে তের কানের লতি একটু স্পর্শ করে বলে, আমার সামনে যা ইচ্ছে তাই পরে আসতে পারো জান, কিন্তু অন্য কোনো পুরুষের সামনে তোমার যাওয়া বারণ, বুঝেছো? তের মেরুদণ্ড যেন শক্ত হয়ে যায় জাঙ্কুকের এমন হাসকি কণ্ঠে। জাঙ্কুক আবারও পূর্বের জায়গায় ফিরে এসে বলে, আজকের জন্য মাফ করলাম, তবে এই শাস্তির বদলে তোমাকে অন্য শাস্তি পেতে হবে। শাস্তির কথা শুনে তের গলা শুকিয়ে যায়। ভয়ে ভয়ে বলে, কি কি শাস্তি? তেমন কঠিন না, আমাকে 3 বার পালা করে খাইয়ে দিতে হবে নিজের হাতে। আমার হাতে কেন খাবেন? আপনার হাতে কি হয়েছে?
জাঙ্কুক রাগী চোখে একবার তাকায় তের দিকে। এটাই তার জন্য যথেষ্ট। মাথা নিচু করে বলে, আচ্ছা ঠিক আছে। তে জাঙ্কুককে খাবার খাইয়ে দিচ্ছে। এর মাঝে আগমন ঘটে জেহপের। স্যার, কাজ শেষ, সাইন করে দিয়েছে, এখন শুধু ম্যাডামের সাইন বাকি। জাঙ্কুক এটা শুনে বাঁকা হাসি দেয়। আর ওই মহিলাকে কি করেছো? আপনার কথা মতো সোজা মাথায় দুটো গুলি করে দিয়েছি। আপনি কার কথা বলছেন স্যার? জিও ভাই কাকে মেরে ফেলেছে সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে যে কাজ দিয়েছি সেটা করো। আমার খাওয়া শেষ হলে এই কাগজে সাইন করে দিবে। কিসের কাগজ এটা? তোমার আর ইয়োনোর ডিভোর্স পেপার। তে যেন আকাশ থেকে পড়ে। সে কখনো ভাবেনি যে জাঙ্কুক তাকে নিয়ে মাথা ঘামাবে। হাতে থাকা খাবারের প্লেটটা টেবিলে রেখে তে বলে, আমি কিছুতেই সাইন করব না। সে আমার স্বামী, আমি তাকে ডিভোর্স দিতে পারবো না। জাঙ্কুকের মাথা মুহূর্তেই গরম হয়ে যায়। চোয়াল শক্ত করে জেহবকে বলে, জেহব যাও তো এখান থেকে, তোমার ম্যাডামকে একটু বুঝ দিতে হবে। জাঙ্কুকের কথা মতো জেহব চলে যায়। জেহব চলে যেতেই জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে তাকে আরো কাছে নিয়ে আসে। তে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। জাঙ্কুক চোখ বুজে একটি দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। তে তুমি কাকে বেছে নিবে তোমার জীবন সঙ্গী হিসেবে, ইয়োনোকে নাই জাঙ্কুককে? আমি জানি না। তুমি আজকে আমার থেকে পালাতে পারবে না। বলতে হবে তোমাকে। তোমার মনে কি আছে? আমার প্রতি কি কোনো অনুভূতি নেই? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই? তোমাকে নিজের জীবনে চাওয়া কি আমার অপরাধ? তে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে তাকে চেয়ারে বসায়। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তে। তুমি সবটা বুঝতে পারছো, তাও কেন তাকে নিজের সাথে জড়াচ্ছ যে তোমাকে ভালোবাসে না, অসম্মান করে, স্ত্রীর স্বীকৃতি দেয়নি কখনো। আর আমি এটা বিশ্বাস করি না যে তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই। তোমার পুরো হৃদয় ঘিরে আমি আছি। তে আরো কিছুক্ষণ নিশ্চুপ থেকে শেষে কেঁদে দেয়। কি পেয়েছে মেয়েটা সারা জীবন? না পেয়েছে বাবা মায়ের ভালোবাসা, না পেয়েছে স্বামীর সোহাগ। অপমানে জর্জরিত এই জীবনে জাঙ্কুকই তো আলোর ছোঁয়া। সেও তাকে চায়। সে ইউনুকে ডিভোর্স দেবে। সে জাঙ্কুককে ভালোবাসে। এই কয়দিন সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক নিজ হাতে তের চোখের পানি মুছে দেয়। আমি আপনাকে চাই জাঙ্কুক, এইটুকুই উচ্চারণ করতে পারে তে। তারপরে সে জ্ঞান হারায় জাঙ্কুকের বাহু ধরে। তোর সাহস কি করে হয় জাঙ্কুক, আমার বিবাহিত স্ত্রীকে কাজী অফিসে এনে জোর করে বিয়ে করছিস? তুই ভুলে যাস না ও আমার স্ত্রী। তে চলো এখান থেকে। জানিস তোকে আমি কতদিন ধরে খুঁজে চলেছি, কিন্তু তোর কোনো খবর পাইনি। না জানি এই শয়তানটা কোথায় তোকে লুকিয়ে রেখেছিল। এই বলে ইয়োনো তের হাত ধরে তাকে নিয়ে চলে যেতে নিলে বেশ বাধার সম্মুখীন হয়। ইয়োনো পিছন ঘুরে দেখে তে নিজে থেকে যেতে চাইছে না। তে তুই কি এই ছেলেটা ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আছি না, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি চলে যান, আমি আপনার সাথে যাব না। আমি ওনাকে ভালোবাসি আর ওনার সাথেই থাকতে চাই সারা জীবন। তের মুখে এমন কথা শুনে ইউনোর চক্ষু চড়ক গাছ। তের দু কাঁধে হাত রেখে তাকে ঝাঁকিয়ে বলে, কি বলছিস তুই তে? তুই কি ভুলে গেলি যে তুই আমার বিবাহিত স্ত্রী? আর এখন তুই একটা পরপুরুষের সাথে থাকবি বলছিস? তুই কি অধর্ম করবি ভাবতে পারছিস? তে এক ধাক্কায় ইউনোকে নিচ থেকে সরিয়ে দেয়। তাহলে তালাক দিন আমায়। বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু তালাক আমাদের সম্মতিতেই হবে। আমি মরে গেলেও তোকে তালাক দিব না। আমি তোর স্বামী, তোকে জোর করে নিয়ে যাওয়ার সম্পূর্ণ অধিকার আছে আমার। কিসের অধিকার আমাকে দেখাচ্ছেন আপনি? স্বামীর অধিকার? স্বামী স্ত্রী শব্দটার অর্থ বুঝেন আপনি? কি দিয়েছেন আপনি আমাকে? একবারের জন্য কাছে এসেছেন, ভালো করে কথা বলেছেন, ভরণ পোষণ দিয়েছেন, কিছুই করেননি। এখন আমাকে স্বামীর অধিকার দেখাচ্ছেন? ইউনো অবাক চোখে তাকিয়ে আছে তের দিকে। যে মেয়ে কিনা কখনো তার চোখে চোখ রাখেনি, সেই মেয়ে আজ তার সামনে চিৎকার করে কথা বলছে। আমি তোকে ভালোবাসি তে। দূরত্ব আমাকে ভালোবাসতে শিখিয়েছে। আমি আপনার ভালোবাসা চাই না।
তাহলে কি চাস? মুক্তি চাই আপনার কাছ থেকে। এই মিথ্যে বন্ধন থেকে আমাকে মুক্তি দিন। এই কথাটা বলতে তোর কি একটু কষ্ট হলো না তে? আমি তোকে ভালোবেসে ফেলেছি, হয়তো দেরিতে, তবুও বেসেছি। মানুষ মাত্রই তো ভুল করে, আমিও করেছি, আমি স্বীকার করছি। চল না নতুন করে সাজাই আমাদের জীবনটা। কিছুদিন আগে হলেও সম্ভব হতো, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে স্বামীর আসনে বসাতে পারবো না। আপনি কাগজে কলমে কেবল আমার স্বামী, কিন্তু আমার মনে অন্য কারো অধিকার হয়ে গেছে। নারীর ভালোবাসা যেমন গভীর, রাগ তার চেয়ে আরো কয়েক গুণ কঠোর। তে তখন ইয়নোকে ভালোবেসেছিল নির্দ্বিধায়, তার জন্য অপেক্ষা করেছিল 2টি বছর। বাসর রাতেই স্বামী চলে যাওয়ার সংবাদ তাকে দুর্বল করেছিল, কিন্তু আশাহত হয়নি। মনকে শক্ত করে হাজারো অপমান সয়ে গেছে শ্বশুর বাড়িতে, পায়নি একটু ভালোবাসার সম্মান। কিন্তু ইয়নোর জন্য তের মনে রাগ, অভিমান, ঘৃণা ব্যতীত আর কোনো কিছুই অনুভূতি নেই। জীবনে প্রাণ পুরুষ বদলে যাওয়ার সাথে সাথে বদলে গেছে তার চাহিদা, সেই সাথে বদলেছে নিজেকে। ইয়নোর কাকুতি মিনতি এখন আর তের মনকে নাড়া দেয় না। ইয়নো জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক এতক্ষণ দেয়ালে পিঠ ঘেঁষে দাঁড়িয়েছিল, স্বামী স্ত্রীর কথোপকথন না ঢুকে নিস্তব্ধ ভূমিকা পালন করেছিল। জাঙ্কুক, আমার মাকে কেড়ে নিয়েছিস তুই, কিন্তু তাও আমি তোকে কিছু বলিনি। কোথাও না কোথাও আমার মা দায়ী ছিল তের জীবনে বিভীষিকা করতে, কিন্তু তেকে প্লিজ আমার কাছ থেকে কেড়ে নিস না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দুঃখিত বন্ধু, অবশ্য বন্ধু শব্দটা তোর সাথে মানায় না, তুই কারো বন্ধু হওয়ার যোগ্য নস। আমার বাবা কতটা ভরসা করে তোকে নিজের কোম্পানির দায়িত্ব দিয়েছিল, আর তুই কি করলি? কোম্পানির সকল টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেশে চলে এলি। আমার বাবা কতটা কষ্ট পেয়েছিল সেদিন জানিস? রাতে হার্ট অ্যাটাকে বাবা। প্রথমে প্রতিশোধ নিতে চেয়েছিলাম তেকে ব্যবহার করে, তারপর দেখলাম এই মেয়েও ভুক্তভোগী। মানুষের ইমোশন নিয়ে খেলা তোর আর তোর মায়ের স্বভাব, তাই প্রতিশোধ নিলাম। প্রাণে এখনো বেঁচে আছিস তাই শুকরিয়া আদায় কর। কোনো এক জীবনে তোকে সবচেয়ে কাছের বন্ধু মেনেছিলাম, তাই তোকে নিজ হাতে আঘাত করতে পারিনি। মুক্তি দে তেকে, আমাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়াবি না ইয়োনো। জাঙ্কুকের কথা শুনে ইয়োনো চোখ মুখ শক্ত হয়ে যায়। সে কিছুটা পিছিয়ে গিয়ে নিজের রিভলভারটা বের করে তাক করে জাঙ্কুকের দিকে। আমি যদি তেকে না পাই তাহলে পৃথিবীর কেউ পাবে না, এই বলে জাঙ্কুকের দিকে গুলি চালায় ইয়োনো। গুলি এসে বিঁধে জাঙ্কুকের হাতে, সাথে সাথে জাঙ্কুক মেঝেতে লুটিয়ে পড়ে। বুঝে ওঠার আগে এমন কিছু ঘটবে সেটাতে আন্দাজও করতে পারেনি। চোখের সামনে জাঙ্কুককে গুলি করা হলো, অথচ সে কিছুই করতে পারলো না। স্রোতের মতো রক্ত ঝরছে জাঙ্কুকের হাত থেকে। তে দ্রুত শাড়ির আঁচল দিয়ে বাঁধন দিয়ে রক্ত আটকানোর জন্য প্রচুর কান্না করছে তে। নে, মুক্তি চেয়েছিলি না আমার থেকে? যার জন্য চেয়েছিলি তাকেই মুক্তি দিয়ে দিলাম, এখন সংসার কর মৃত মানুষের সাথে। এই বলে ইয়োনো তের দিকে হাত বাড়াবে, ঠিক তখনই পিছন থেকে জেওব গুলি করে ইয়োনোর প্রাণ নেয়। জেওব এবার দ্রুত জাঙ্কুককে নিয়ে হাসপাতালে ভর্তি করে। জাঙ্কুকের অপারেশন চলছে, আর অপারেশন থিয়েটারের বাইরে তে অনর্গল কেঁদেই চলেছে। জেওব সান্ত্বনা দিচ্ছে, কিন্তু থামাতে পারছে না। সবাই পাইচারি করছে যে কি হবে। একটু পরে ডাক্তার বেরিয়ে বলল অপারেশন সাকসেসফুল, সমস্যা নেই, 8 ঘন্টার মধ্যেই আমরা বেডে দিয়ে দেব। 2 দিন পর জাঙ্কুক মোটামুটি অনেকটাই সুস্থ। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বসে আছে। তে, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুমি শুধু আমার। আচ্ছা আচ্ছা, আমি শুধু আপনারই। এবার চুপ করে একটু বসুন তো বিছানায়। তের কথা শুনে জাঙ্কুক ধীরে ধীরে মাথা তুলে তাকায় তের দিকে। নরম গোলাপি ঠোঁট জোড়া তাকে আকর্ষণ করছে। জাঙ্কুক কোনো কিছু না ভেবে তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে গভীর চুম্বনে ডুবে যায়। এটা কি হলো? রোমান্সের টিউটোরিয়াল হলো, আসল পর্ব তো আজ রাতে দেখাবো জান। এই বলেই সাথে সাথে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। এ কি, নামা নামায়, আমি পড়ে যাব তো। পড়বে না, এতটাও দুর্বল নেই আমি। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? অসমাপ্ত কাজ সম্পন্ন করতে। মানে প্রথমে বিয়ে সারবো, তারপরে বাসর, তারপর কতগুলো লিলিপুট ডাউনলোড দেব। কতগুলো? আনুমানিক 10টা। এতগুলো? না জাঙ্কুক প্লিজ, আমি মরে যাব। চুপ চুপ, প্রণয়ের বেলায় মৃত্যুর কথা বলতে নেই। বি রেডি ফর টুনাইট। আই ওয়ান্ট টু বি জেন্টাল বেবি।
Trying to put my dick in the mouth, I better bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it.